বহুত দিন পর জুলাই প্রায় শেষ না ওই আর কি শেষের দিকে ছিল। তা আমার হাজবেন্ড এত ব্যস্ত তিনি আমাকে সময় দিয়ে উঠতে পারলেন না, ইমোশনালি ব্ল্যাকমেল করে তো আমাকে আম খাওয়ানো হলো। হাই, আমি ব্যাপ্তি। আবার চলে এসেছি বহুত দিন পর। মেসের অবস্থা, পেছনটা ব্যাকগ্রাউন্ড দেখবেন না, আমাকে দেখুন, আমার কথা শুনুন, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে না। আহ কেমন করে ধরবো ফোনটা, ক্যামেরাটা? হ্যাঁ, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, সাইডে আমার গামছা দুলছে, লোকের জামা। ওই আমার গ্রেট গ্রেট রুমমেট, যে আমার সঙ্গে দীর্ঘ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই কথা বলছে না, কেন জানি না। আগের ব্লগে বলছিলাম যে হোক, আমি আরো সেই সমস্ত বিষয়ে ভাবতেও চাই না, বলছে না ওদের ব্যাপার। হ্যাঁ, স্টিল এখনো আমার মনে একটা খচখচ আছে যে কেন, আমি কি দোষ করলাম। বাট ঠিক আছে, চলো, বলছে না ওদের ব্যাপার, এত ভাবলে তো খুব মুশকিল। যাই হোক, বহুত দিন পর জুলাই প্রায় শেষ না ওই আর কি শেষের দিকে, একটা শনিবার যথারীতি ফাঁকা পেয়েছি মেস, তো ভিডিও তাই বানাচ্ছি। একটা ভালো খবর, সেটা হচ্ছে আমি অনেক দিন পর ফাইনালি বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে। তো যাই হোক, সেটা একটু রিল্যাক্সেশন। তবে হ্যাঁ, ডক্টর ঠিকই বলেছিল, ডক্টর যে রেস্ট্রিকশন দিয়েছিল যে ট্রেনে করে হলেও এটা মানে ঠিক না, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। হায় রে দুলুনি, ট্রেনের দুলুনি, আগে এতদিন মানে ফিল হয়নি কখনো যে ট্রেনটা খুব স্মুথ জার্নি, ট্রেন তো দারুণ ব্যাপার, ওকে চলো। কিন্তু ভয়ঙ্কর মানে কি ঝাঁকুনি আর দুলুনি, কি বলবো, মানে ট্রেন থেকে থেকে চলছে। আমাদের রাধিকাপুর মানে ওই যে মানে যেদিন গেছি সেদিনও প্রায় মানে সারা রাত না ঘুমোনো, খুব কষ্ট হয়েছে। মানে কষ্ট থেকে মানে ভয়ঙ্কর ভয় হচ্ছিল যে আমি ক্ষতি করে ফেললাম কিনা, কিছু কিছু না। সেম রিটার্নের দিন, ওফ বাবা রে, তাও রিটার্নের দিন সাইড লোয়ার হয়েছিল বলে একটু আমার মনে হচ্ছে তুলনামূলক আহ ঝাঁকুনিটা কম হয়েছে, হতে পারে বা টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি, যেটাই হোক একটু আমার তুলনামূলক মনে হচ্ছে কম। বাট যাওয়ার দিন, উফ, ভয়ঙ্কর ভয়ঙ্কর। মানে আমার তখন মনে হচ্ছিল যে ওরে বাবারে, আর মানে যাবো না বাড়ি, ঠিক আছে মেসেই থাকবো, এরকম একটা ফিল হচ্ছিল, প্রচন্ড প্যাথেটিক। মানে আর আরেকটা যেটা হচ্ছে যে জিনিসটা না, মানে আগে আমি যেখানে 3-4 ব্যাগ, মানে ডান কাঁধে বা কাঁধে তারপর হাতে, এইরকম 4-5 ব্যাগ নিয়ে আমি যাতায়াত করেছি। আহ যাওয়ার সময় সেদিন যখন আমার নিজের ব্যাগটা, মানে আমি না এত কষ্ট মানে টানিনি, আমি সত্যি কথা বলতে আমি ব্যাপারটা হয়তো পারতাম, কিন্তু ভয়েই আমি আর কি মানে ব্যাগটা টানলাম না। মানে মানে আমার এত মানে হচ্ছে কিছু যদি হয়ে যায়, বাই চান্স কিছু হয়ে গেলে তখন তো আর কিছু করার থাকবে না। তো এই ভয়ে আর কি ব্যাগটাই টানিনি। হ্যাঁ, আমি জাস্ট কলকাতা স্টেশনের বাইরে থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম অব্দি 120 টাকা কুড়ি দিয়ে একটা ছোট্ট কুচকু মানে কত আর হবে, সাইড ব্যাগ যেরকম হয় আর কি, একটা সাইড ব্যাগ আমি হচ্ছে সে কুলিকে দিয়ে আমি করলাম। মানে ভয় লাগছিল বাই চান্স কিছু হয়ে গেলে তখন কি করবো, কিছু করার থাকবে না। তো এই আর কি, যাই হোক, তাও এই বাড়ি গেলাম। বাড়িতে 4 দিন আমার বাড়িতে ছিলাম, 5 দিন শ্বশুর বাড়িতে ছিলাম। তো ঠিক আছে, সবই মানে ভালো, ঠিকঠাক খাওয়া দাওয়া। হ্যাঁ, অবভিয়াসলি মেসের থেকে তুলনায়, মেসে যা খাচ্ছি ডেফিনেটলি তার থেকে তুলনায় একটু ভালো খাওয়া দাওয়া হয়েছে, ঠিকঠাক পরিমাণ মতো খাওয়া দাওয়া হয়েছে। ও কাজের কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে ওখানে গিয়ে ফার্স্ট টিটেনাস ইঞ্জেকশনটা নিই। তো ফার্স্ট টিটেনাস ইঞ্জেকশনটা নিয়েছি, আর আর কি করলাম, এই তো কাজের মধ্যে এটাই হলো। আর থ্যালাসেমিয়ার টেস্ট, উনি হচ্ছে থ্যালাসেমিয়ার টেস্ট দিয়েছিলেন, তো সেই ব্লাড টেস্টটা করা হলো, রিপোর্ট নেগেটিভ এসছে আপাতত। তো ঠিক আছে। আর কি, আর কিছু করিনি বাড়ি গিয়ে আস্তে আস্তে। ও, ভেবেছিলাম আমার গ্রেট হাজবেন্ডের সাথে কয়েকটা রিল বানাবো, প্রেগনেন্সি রিল যেমন হয়, ঠিক আছে, যেমন বানায় লোকে আর কি, তো ইচ্ছা ছিল। তা আমার হাজবেন্ড এত ব্যস্ত তিনি আমাকে সময় দিয়ে উঠতে পারলেন না, তো কোনো রিলই হয়নি। যে 5 দিনের মধ্যে কইটুকু সময় দিলেন, যেটুকু দিলেন ফোন ঘাঁটতেই চলে গেল। এত ব্যস্ত মানুষ, যারা চেনেন তারা জানবেন কত ব্যস্ত। অ্যাকচুয়ালি লিস্ট করে নিয়েছিলাম বাড়িতে কি কি খাবো, শ্বশুর বাড়িতে কি কি খাবো, তার মোটামুটি ম্যাক্সিমাম বলবো না, ঠিক আছে 50% ফুলফিল হয়েছে। মাথায় তেল দেওয়া যেমন একটা অবজেক্টিভ ছিল, এখানে মাথায় তেল দেওয়া হয়ে ওঠে না, তো ওখানে আমি কি 2 দিন তেল দিয়েছি 1 সপ্তাহের মধ্যে। কাঁঠালের বীজ ভাজা খেয়েছি। আর কি, জোর করে আম খাওয়ানো হয়েছে। আম আমি খুব একটা ভালোবাসি না, ঠিক আছে, গাছের আম, 2 বাড়িতেই গাছের আম, ইমোশনালি ব্ল্যাকমেল করে তো আমাকে আম খাওয়ানো হলো। আর কি, আর আর কি খেয়েছি এক্সট্রা নতুনত্ব? না, নতুনত্ব অ্যাজ সাচ কিছু খাইনি। আচ্ছা, আমি তো বলতেও পারছি না যে আপনারা কমেন্ট করেছিলেন তাই আমি এই গল্পটা করছি, কারণ এগুলো তো পরে পোস্ট করবো। তো বুঝতে পারছি না, ভাবতে হচ্ছে কি গল্প করা যায়, কি গল্প করা যায়। অ্যাকচুয়ালি ভিডিও কেউ দেখবে কিনা তাও জানি না, মানে কেউ কেনই বা দেখবে আমার ভিডিও। বাট ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স, আমি মানে ফোনে তো রাখা যায় না,
ফোনে আর কত, একটা সার্টেন টাইম পরে ফোনের স্টোরেজে ভরে যায়, ইউটিউবে না আপলোড করেই রাখলাম। কেউ দেখলে ভালো, ভালো লাগবে, কমেন্ট করবে, ভালো লাগবে তখন। আর না দেখলে ঠিক আছে, চলো, আমি দেখবো পরে। আচ্ছা, একটা টপিক পেয়েছি, সেটা হচ্ছে এখনো অবধি কি কি টেস্ট আর কি কি ওষুধ হয়েছে। ঠিক আছে, আমি জানি না কার কার হয় এরকম। আগে একটাতে তো বলেছিলাম কি কি সিমটম ছিল, কি কি সমস্যা। তো এখন বলি কি কি টেস্ট হয়েছে, কি কি ওষুধ। ঠিক আছে, তো এখন অবধি যেটা হয়েছে সেটা হচ্ছে শুরুতেই আম, এমনি নর্মাল যেটা ইউরিন টেস্টে ধরা পড়ার পরে ডাক্তার যখন কলকাতায় ফার্স্ট দেখালাম, তিনি দিয়েছিলেন একটা টিভিএস, না টিভিউ, যেটা হচ্ছে কিনা যেহেতু আমি আমার প্রবলেমটার কথা বলেছিলাম। আচ্ছা, আমি একটা যেটা ভেবেছি সেটা হচ্ছে আমি সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করব। ঠিক আছে, আমার আরেকটা আমি ভিডিওতে, তোমরা বলো যে মানে সেটা দেখতে চাও কিনা, আমি বলো যে প্রবলেমটা সিরিয়াসলি তোমরা জানতে চাও, ঠিক আছে, কি সমস্যা, তাহলে সেক্ষেত্রে আমি সেটা আমি তখন ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, যাই হোক, তো এবার সেই আমার একটা সমস্যার গল্প কথা বলেছিলাম। তো সেই সমস্যার জন্য আম, প্রথমে টিভিউটা করতে হয়, তো মানে ঠিকঠাক পজিশন, অ্যাকচুয়ালি বেবি পজিশন ঠিক আছে কিনা বোঝার জন্য, হার্টবিট পাওয়া যাচ্ছে কিনা, তো সেটা ঠিক হলো। ওটা ঠিকঠাক হওয়ার পর তারপরে তখন তখন ওষুধ যেটা আমার প্রথম দেখাতে গেলে, যেহেতু আমার প্রবলেম প্রচুর আমার একটা ইঞ্জেকশন, ঠিক আছে, 8 সপ্তাহের মতো বলেছে, একটা ইঞ্জেকশন 2 কোমরে, মানে অল্টারনেট করে। সেটা হচ্ছে প্রজেস্টেরন, হাই প্রজেস্টেরন একটা ইঞ্জেকশন, দুটো ওষুধ যে মেডিসিন ছিল খাওয়ার, ঠিক আছে, সেগুলো হাই প্রজেস্টেরন ছিল। এই এই শুধু চলে প্রথম 1 মাস না 2 মাস না 3 মাস, 2 মাস মনে হয়, আমি ভুলে গেছি। প্রথম 1 মাস না 2 মাস, প্রথম মাস তো আর ওই আর কি ডাক্তার দেখানো হয়নি, তারপরেই আর কি তারপরে মানে ডাক্তার দেখানোর পরে প্রথম মাস না 2 মাস, আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে, ওটা চলছিল। ঠিক আছে, ওই ইঞ্জেকশন আর ওই প্রোজেস্টেরন ট্যাবলেট গুলো। আর হচ্ছে ফলিক অ্যাসিড, যেটা খুব ইম্পর্টেন্ট, একদম মাস্ট। ফলিক অ্যাসিড ব্রেন ডেভেলপমেন্টের জন্য, নিউরাল ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি ফলিক অ্যাসিড। তো এই কটাই চলছিল, আর কিছু একটা চলেনি। এবার এটা শেষ হওয়ার পরে হলো হচ্ছে ফার্স্ট আল্ট্রাসাউন্ডে যখন দেখলো যে না সব ঠিকঠাক আছে, চলো ওকে, যেটা মনে হয় থার্ড মান্থের, হ্যাঁ থার্ড মান্থের কাছাকাছি আর কি হয়েছিল। সেটার পরে শুরু দিল হচ্ছে আমাকে ফলিক অ্যাসিডটা ছিলই, আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়াম আর একটা প্রোটিন পাউডার। এবার তারপরে যেটা হলো আয়রন, ইয়েটাতে ক্যালসিয়ামটাতে কোনো সমস্যা হয়নি, আয়রন ট্যাবলেটটা 2 দিন, মানে যেদিনই 2 দিন খেয়েছিলাম আর কি, এত শরীর খারাপ লাগতে শুরু করলো, মানে মাথা বনবন করে ঘুরছে, মানে যে মানে খুব গা গোলানো, মানে খুব অস্বস্তিকর, মানে ওটা এক্সপ্লেন করতে পারবো না আমি সেই সমস্যাটা। ঠিক আছে, তো এবার সেটা হলো, এবার সেটা হওয়ার পরে আমি ডক্টরকে জানালাম যেরকম হচ্ছে, তো উনি বললেন যে না এটা বন্ধ করে দাও। তো ঠিক আছে, বন্ধ করে দিলাম। তো তখন সেটা শুধু ক্যালসিয়ামই চলছে। এবার তারপর রায়গঞ্জে ডক্টর দেখানোর পর উনি বললেন আয়রন, এবার বাড়ি থেকে মাও বলে আয়রনটা তো করতেই হবে, চোখ মুখ সাদা হয়ে যাচ্ছে। এবার আয়রনটা নিয়ে একটু ডিলেমার মধ্যে আছি, কি করা হবে। আর তারপরে যেটা এখন আমার একটা রিসেন্ট সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমি জানি না হয়তো সবারই হয়, সেটা হচ্ছে মানে দুটো সমস্যা হচ্ছে রাদার। একটা সমস্যা হয়তো সবারই হয়, সেটা হলো আমার খুব টেনশন হচ্ছে যে ঠিক বেবি ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে এই যে এই টাইম পিরিয়ডটা 4 মান্থ 5 মান্থ টিল, মানে যতদিন না আমার 5 মান্থের অ্যানোমালি স্ক্যানটা হবে, ওটা তো অ্যানোমালি স্ক্যান হবে, তারপরে বলছে যে বোঝা যাবে সবকিছু। মানে এই যে একটা অসুখ, মানে কোনো রকম কোনো ব্যাপারটা হচ্ছে সিমটমস মাঝে মাঝে ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, কখনো এই যে মুখ সারাক্ষণ টক হয়ে থাকা, এবার কোনোদিন সেটা হচ্ছে না, খিদে কোনোদিন পাচ্ছে না। এবার আমি বুঝতে পারছি না এগুলো নর্মাল না, মানে কোনো হয়, মানে আমি বোঝাতে পারছি না আর কি, আমি বোঝাতে পারবো না। মানে খুব অদ্ভুত সমস্যা। আমি জানি না তোমাদেরও যে মানে যারা যারা এই প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছো, তাদেরও এই সমস্যাটা হয়েছিল বা হচ্ছে কিনা। মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, মানে এই 4 মান্থ 5 মান্থ এই টাইম পিরিয়ডটা না খুব অদ্ভুত, মানে কিছু বোঝা যাচ্ছে না, মানে আমি এখন অব্দি জানি না, মানে খুব ভয়ে ভয়ে আছি। মানে আমি জানি না, মানে ভীষণ ভীষণ টেনশনের জায়গা। আর আরেকটা যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে প্রচন্ড ইচিং হচ্ছে, মানে ভয়ঙ্কর, যখন তখন যেখানে সেখানে ইচিং হচ্ছে। র্যাশ ফ্যাশ কিছু ওঠেনি, ডক্টরকে জানালাম, তো উনি একটা মেডিসিন দিয়েছেন, বলছেন 5 দিন আগে খেয়ে ওনাকে রিপোর্ট করতে। তো আজকে যা শুরু করলাম ওষুধটা, তো দেখি পরে 5 দিন খেয়ে ওনাকে রিপোর্ট করব। তো এই আর কি। আর আর আপাতত এখন ওয়েট করছি 5 মান্থ হোক, ওটা এখন তাই না, আগস্ট আসুক তারপরে হবে। তো সেটা হলে তারপরে ওই অ্যানোমালি স্ক্যান, হোপ ফর দ্য বেস্ট যেন সব ঠিক থাকে। মানে ভীষণ টেনশনে আছি। আর তো বাকি তো বলছিলাম এখানে, মানে খারাপ লাগলেও কেউ নেই, একা নিজেকেই নিজে ঠিক রাখতে হয়। মন খারাপ শরীর খারাপ যে কোনো কিছুতেই নিজেকেই নিজে ঠিক রাখতে হয়। ঠিক আছে, মানে একদিন একটা হয়েছিল, আমি রাস্তায় আসছি ল্যাব থেকে ফিরছি,
দেখলাম এক ভদ্রমহিলা পড়ে গেছেন, ঠিক আছে। বেশ, এবার ভদ্রমহিলা প্রচন্ড হেলদি, মানে আমি বুঝলাম না তিনিও প্রেগনেন্ট কিনা, বাট প্রচন্ড হেলদি লাগছিল, ঠিক আছে ওনাকে। এবার উনি পড়ে গেছেন, ভয়ঙ্কর কাঁদছেন, পুলিশ টুলিশ সব আছে। আমি আবার দৌড়ে গিয়ে পাশের আইসক্রিমের দোকান থেকে একটু বরফ এনে দিলাম, ঠিক আছে, কারণ কেউ বরফ পাচ্ছিল না, যদিও ওই সেই দোকানে একটা দামি দোকান আর কি, সে নাম নিলে আবার নাম নিতে পারছি না, একটা দামি দোকান, তাদের আবার বরফ নেই। গুঁড়ো গুঁড়ো বরফ এক মুঠো দিলেন, তো গুঁড়ো গুঁড়ো বরফে আর কি হিল করা যায়, তাও তাই এনে দিলাম। তো সঙ্গে সঙ্গে দেখলাম আরো কিছু পুলিশ, তারাও বরফ এনেছিলেন। এবার সেই ভদ্র মহিলা পরে ওখানটা আছেন, এবার মানে সম্ভবত উঠতেও পারছে না, মানে বাকিটা সবাই ক্লেম করছে হাঁটু ফাটু ভেঙে গেছে বা কিছু। মানে আমি শুধু চিন্তা করছিলাম যে আমি যদি ওই সিচুয়েশনে থাকি, ঠিক আছে, মানে তাহলে মানে কেউ নেই আমার এখানে হেল্প করার। হ্যাঁ, আছে বেলঘড়িয়া দিদিরা আছে, বাট তাও বেলঘড়িয়া তো একটু ডিস্টেন্ট না, অনেকটাই তো ডিস্টেন্সে। তো এবার সেই জায়গাটা মানে আমার কেউ, সেখানে কেউ নেই আর কি, মানে তৎক্ষণাৎ ছুটে আসার জন্য আমার জন্য কেউ নেই। ল্যাবের লোকজন আছে দু একজন যারা কাছে বাড়ি, তো তারা ডেফিনেটলি হয়তো মানে করবে কিছু সমস্যা হলে, কিন্তু তাদেরকেও ওই আর কি মানে হেল্প চাওয়াটা আমার আবার একটু যেমন অস্বস্তি, আমি কারো কাছে চট করে হেল্প চাইতে পারি না। হ্যাঁ, যতই হোক, মানে ইনফ্যাক্ট এমনও হয়েছে, আহ কাল পরশুর ঘটনাই বলি। মানে আমার ল্যাব থেকে আমি ফেরার পথে বাস পাচ্ছিলাম না। হ্যাঁ, প্রথমে বাস নেই, আম, কারণ ল্যাবের বাসটা একটু বন্ধ ছিল, অটো মানে ভীষণ জ্যাম, কারণ এই যথারীতি একটা মিছিল ছিল উল্টোডাঙার ওখানে, ভয়ঙ্কর মিছিলের জন্য বিশেষ এক দলীয় মিছিল ছিল। তো তার জন্য সমস্ত অটো ফটো সব তুলে নেয়। তো এবার সেখানটায় প্রায় 30-40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, তারপর স্টেশন, উল্টোডাঙা স্টেশনে এসে ট্রেনও পাই না। এবার আমি চিন্তা করছিলাম মেসে এসে, মানে আমার মেসে ঢুকতে ঢুকতে 9:15 বেজে যাবে। তো 9:15 বেজে গেলে এবার আমাদের যেটা সিস্টেম সেটা হচ্ছে খাবার জলটা আমাদের নিচতলায় ভরতে হয়। হ্যাঁ, খাবারের জলটা ওটা রাত্রেবেলা খাওয়ার সময় আমরা ভরি, মানে আমরা বলতে আমি তাই করি, এবার বাকিদের কথা বলতে পারছি না। আমি তাই করি, রাত্রেবেলা খাওয়ার সময় বোতলগুলো নিয়ে নামি ভরি। এবার আমি চিন্তা করছি রাত্রি 9:15টার সময় আমি যদি একবার উপরে 3 তলায় উঠি কষ্ট করে, আবার 3 তলায় বোতলগুলো নিয়ে নামতে হবে, মানে তারপরে জল ভরে উঠতে হবে, প্রচন্ড হাঁপিয়ে যাব। তার থেকে ভালো এক কাজ করি, ঢুকে একেবারে খেয়ে উঠি। এবার খেয়ে উঠি, মানে এবার খেয়ে উঠতে গিয়ে চিন্তা করছি জলের বোতল তো নেই, কি করবো। এবার আমার এমনই কপাল, মেসে আমার গ্রেট গ্রেট রুমমেটরা থাকে, যে কেউ কাউকে বলতেও পারবো না যে একটু জলটা ভরে এনে দিবি, সেটাও সম্ভব না। শেষে বাধ্য হয়ে আমি আসার সময় একটা 20 টাকার জলের বোতল কিনে আনলাম। কিনে এনে তো একবারে ভাত খেয়ে, ওই যতটা জল খেলাম, খেয়ে ওই 20 টাকার জলের বোতলটাই ভরে, আর একটা ছোট বোতল ছিল 500 ml এর, তো সেটা ভরে উপরে এলাম। তো এই আর কি, যাই হোক, মানে ভাবছিলাম যে মানে কিরকম কপাল, মানে কি যে করেছি, মানে স্টিল নাও আমি এখনো জানি না কি করেছি, যার জন্য এই ট্রিটমেন্ট পাচ্ছি লাস্ট 7-8 মাস ধরে। আম, জানি না এর উত্তর খাবো কিনা, ওই যে বললাম যাও ছেড়ে দিই, কি এখন ছেড়েই দিয়েছি, কিছু করার নেই। আহ, চলো, আজকে ব্লগটা বেশি বড় হয়ে গেল, অনেকক্ষণ ধরে বকে ফেললাম। চলো টাটা, আবার যদি কোনোদিনও মেস ফাঁকা থাকে, আবার সুযোগ পাই, আবার অন্য কিছু নিয়ে গল্প করবো, ঠিক আছে, টাটা।